বেনজিরদেরকে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে আনা হবে। এখন 84 জন পুলিশ অফিসার টের পাবা, তোমার এখান থেকে ঢুকবে, সামনে থেকে বের হয়ে যাবে, পিছন থেকে ঢুকবে, মুখ থেকে বের হবে, নাক থেকে বের হবে, চোখ থেকে বের হবে। ইন্টারপোলের পুলিশ যখন তোদেরকে এমন ভাবে করবে, তখন তোরা আর পালিয়ে কোথাও থাকতে পারবি না। পৃথিবীর যেখানেই থাকস না কেন, বেনজিরের সাথে লুকান্ত সেই ধরনের 84 জন পুলিশ কর্মকর্তা প্রত্যেকে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে এনে বিচার করা হবে। বেনজির, ডিবি হারুন সহ আওয়ামী লীগের 84 জন দোষরের বিরুদ্ধে ইন্টারপোলের রেড এরা জারি করা হয়েছে। এদেরকে গ্রেফতার করা হবে এবং গ্রেফতার করে ফাঁসি দেওয়া হবে, এমন মন্তব্য করেছেন ডক্টর ফয়জুল হক। ইন্টারপোলের রেড এরা জারি করার কতদিন পর থেকে গ্রেফতার করা যায় এবং বেনজির এবং ডিবি হারুনকে কবে ফিরিয়ে আনা যেতে পারে, এই বিষয় নিয়ে ডক্টর ফয়জুল হকের আলোচনা শুনবো, এরপর বিস্তারিত কথা বলবো। বেনজিরদেরকে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে আনা হবে। এখন 84 জন পুলিশ অফিসার টের পাবা, তোমার এখান থেকে ঢুকবে, সামনে থেকে বের হয়ে যাবে, পিছন থেকে ঢুকবে, মুখ থেকে বের হবে, নাক থেকে বের হবে, চোখ থেকে বের হবে। ইন্টারপোলের পুলিশ যখন তোদেরকে এমন ভাবে করবে, তখন তোরা আর পালিয়ে কোথাও থাকতে পারবি না। পৃথিবীর যেখানেই থাকস না কেন, বেনজিরের সাথে লুকান্ত সেই ধরনের 84 জন পুলিশ কর্মকর্তা প্রত্যেকে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে এনে বিচার করা হবে। আমি এই সরকারকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন। কত বড় দুঃসাহস যে বাংলাদেশে অশান্তি সৃষ্টির জন্য জুম মিটিং করে আমার দেশে আবার এই ইউনূস সরকারকে উৎখাত করতে চায়, এই দেশে অশান্তি সৃষ্টি করতে চায়, এই দেশের আগামী সরকারকে অশান্তি সৃষ্টি করে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে চায়। এখন বেনজির টের পাবি, এখন পুলিশের অবৈধ এই সন্তানগুলো টের পাবি। 84 জন অফিসার কোথায় পালাবি? বনে, জঙ্গলে, নদীতে, নালায়, কিংবা কোন জায়গায়, কিংবা আওয়ামী লীগের গোত্রে, নাকি শেখ হাসিনার আঁচলের মধ্যে, নাকি অবৈধ সন্তানগুলোর কোলের ভিতরে লুকাবি, সেটা আজ থেকে প্রমাণ হবে। কারণ তোদের নাম এখন ইন্টারপোলে দিয়ে দিয়েছি। ইন্টারপোল তোদেরকে গ্রেফতার করে বাংলাদেশে ফেরত এনে বাংলার মানুষের কাছে ছেড়ে দিবি, ইনশাআল্লাহ। তোরা পালাতে পারবি না। আওয়ামী লীগের দোসর, পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ সহ 84 জন পুলিশ কর্মকর্তার নাম পাঠানো হচ্ছে ইন্টারপোলে। ইতিমধ্যে এই 84 জন পুলিশ কর্মকর্তার নামের তালিকা সরকার প্রস্তুত করেছে। আপনারা জানেন, সুখে থাকতে ভূতে কিলায় একটি কথা আছে। বাংলাদেশে 5ই আগস্ট সারা বাংলাদেশের ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি করে হত্যা করে সেই খুনিরা আবার দেশে বিদেশে বিভিন্ন জায়গায় পালিয়ে থেকে সেখান থেকে বাংলাদেশে আবারও নতুন করে গণহত্যা, সন্ত্রাস, নির্যাতন, বিভিন্ন ধরনের অপকার্যক্রম শুরু করতে চেয়েছিল। তারা জুমের মিটিংয়ে অংশগ্রহণ করে বাংলাদেশের পুলিশ বাহিনীকে নতুন করে বিতর্কিত করতে চাচ্ছে, প্রশাসনকে বিতর্কিত করতে চাচ্ছে। তারা বলছে বাংলাদেশে প্রায় 90% পুলিশ এবং প্রশাসনের লোক প্রস্তুত আছে আওয়ামী লীগ যে কোনো সময় রাস্তায় নামলে তাদের সামনে তারা নেমে তারপরে তাদেরকে সাহায্য করবে। এবং সেটার মূল নায়ক ছিলেন এই বেনজির আহমেদ। বেনজির আহমেদ সেখানে বক্তব্য দিয়ে বলছেন, আওয়ামী লীগের লোকেরা আপনারা প্রস্তুতি গ্রহণ করুন, আমরা যে কোনো মূল্যে আপনাদের সাথে আছি, তবে আপনারা সবার আগে থাকুন, আপনাদের সামনে থাকবে পুলিশ এবং প্রশাসনের লোকেরা। তিনি বলেছিলেন যে বাংলাদেশের বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, পুলিশের কর্মকর্তাদের সাথে তার দৈনন্দিন যোগাযোগ আছে এবং তাদেরকে তিনি উৎসাহ প্রদান করে যাচ্ছেন। তিনি এও বলেছিলেন যে বাংলাদেশের শুধুমাত্র 10% কর্মকর্তা বা পুলিশ আছে যারা 16 বছর আগে বিভিন্ন সময়ে নিয়োগ পেয়েছে, এরশাদের আমলে হোক, পরবর্তীতে খালেদা জিয়ার আমলে হোক, এরকম বিভিন্ন সন তিনি উল্লেখ করে বলেছেন যে এই জাতীয় মানুষ ব্যতীত বাকি সব তাদেরকে নিয়ে বাংলাদেশে আরেকটি নতুন করে বিপ্লব ঘটাবে কিংবা নতুন করে জনগণকে বিভ্রান্ত করবে। কিন্তু আপনারা জানেন ইতিমধ্যেই সেটা প্রকাশ পেয়েছে এবং তারপরেই বাংলাদেশের আরেকজন মেয়র, যিনি গাজীপুরের মেয়র ছিলেন, সেই গাজীপুরের মেয়র হুমকি দিয়েছেন যে ঢাকা শহরে কাউকে আরামে থাকতে দেওয়া হবে না। ছাত্র জনতার উপরে তারা তখন আক্রমণ করেছে, তাদের উপরে নির্যাতন করেছে, রাতভর তাদেরকে বিভিন্নভাবে অত্যাচার করেছে। প্রতি উত্তরে বাংলাদেশের সরকার যে সুন্দর ভূমিকা পালন করছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এই যে অপারেশন ডেভিল, এই ডেভিলটা এখন কার্যক্রম চলছে। এই ডেভিলের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আওয়ামী লীগের লুকিয়ে থাকা সন্ত্রাসী বাহিনীগুলোকে গ্রেফতার অব্যাহত আছে। এখন পর্যন্ত হাজার হাজার গ্রেপ্তার করা হয়েছে এবং গাজীপুর থেকেই প্রায় 200-র অধিক মানুষকে গ্রেপ্তার করা হয়েছে যারা আওয়ামী লীগের নৈরাজ্য,
সন্ত্রাস, চাঁদাবাজ, দুষ্টমির সাথে সম্পৃক্ত থেকে জনগণের উপরে চাপিয়ে দিচ্ছে। আজকে আপনাদের জন্য যে আনন্দের সংবাদ সেটা হচ্ছে এই বর্তমান 84 জন অফিসার, তার মধ্যে অন্যতম অফিসার হচ্ছে বেনজির আহমেদ, হাবিবুর রহমান ডিএমপির সাবেক কমিশনার, আমাদের ডিবির হারুন সাহেব যিনি অত্যন্ত বিতর্কিত কর্মকর্তা আপনারা জানেন, সেই হারুনুর রশিদ, বিপ্লব কুমার পোদ্দার, তার নাম আপনারা শুনেছেন, বিপ্লব কুমার পোদ্দার, প্রলয় কুমার, সৈয়দ নুরুল ইসলাম, মোহাম্মদ আলী ভুইয়া, মনোজ কুমার পোদ্দার, বিতর্কিত একজন অফিসার আপনি নাম শুনেছেন। এভাবে করে এম খোরশেদ হোসেন, ব্যারিস্টার হারুনুর রশিদ, হাফিজ আক্তার, আসাদুজ্জামান সহ বেশিরভাগ এই 84 জন পুলিশ কর্মকর্তার মধ্যে যারা বিভিন্ন জেলা সুপার ছিলেন, পুলিশ সুপার ছিলেন, তাদেরকে এই তালিকায় সম্পৃক্ত করা হয়েছে এবং তাদের এই নাম এখন ইন্টারপোলে পাঠিয়ে দেওয়া হচ্ছে। ইন্টারপোলে নামটা যাওয়ার সাথে সাথে টের পাবে কত ধানে কত চাল, এবং কোনো জায়গায় পৃথিবীর কোনো প্রান্তে লুকিয়ে থাকার আর কোনো স্থান এদের থাকবে না। এরা বনে জঙ্গলে, পাহাড়ে পর্বতে, বাড়িতে, আওয়ামী লীগের নেতার বাড়ি, বিদেশের কোনো আরামায়েশে, সে তুরস্ক হোক, মালয়েশিয়া হোক, সিঙ্গাপুর হোক, অস্ট্রেলিয়া হোক, কানাডা হোক, কোনো রাষ্ট্রেই এরা লুকিয়ে থাকার কোনো স্থান হবে না। আমি সরকারকে কেন ধন্যবাদ জানাচ্ছি, এই কারণেই ধন্যবাদ জানাচ্ছি, যারা ডেভিল তাদেরকে আমাদের শনাক্ত করে তাদের বিচার করা উচিত, তাদের পাসপোর্ট বাতিল করা উচিত, তাদের বাংলাদেশের নাগরিক হিসাবে তারা আর যাতে কোনোদিন দাবি করে অত্যাচার করতে না পারে সে ব্যাপারে সতর্কতা জারি করা উচিত। বাংলাদেশে আমি গতকালকেও টকশোতে বলেছিলাম যে বাংলাদেশের ডেভিল হচ্ছে কারা, প্রথমতম ডেভিল হচ্ছে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, হাসান মাহমুদ, শামীম ওসমান, এই ডেভিলগুলোর সাথে হচ্ছে প্রশাসনের কর্মকর্তা, তারপরে আসাদুজ্জামান স্বরাষ্ট্রমন্ত্রী, এদের সাথে আওয়ামী লীগের এমপি মন্ত্রী অবৈধ পথে যারা অন্যায়ভাবে বাংলাদেশে জুলুম করেছে তারা হচ্ছে ডেভিল। আর এই ডেভিলের সাথে নতুন করে ডেভিল সংযুক্ত হয়েছে এই 84 জন পুলিশ কর্মকর্তা। আপনারা জানেন এই 84 জনের কেউ কিন্তু চাকরিতে এখন নাই, এরা সব কিন্তু পলাতক। যারা যারা পলাতক প্রত্যেককে গ্রেপ্তার করা উচিত এবং সরকার সেটা করবে বলে আমার বিশ্বাস। তবে 84 জন যারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় নতুন করে ষড়যন্ত্র আঁকছে, এমার্জেন্সি তাদেরকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করে বাংলাদেশে আনার প্রক্রিয়া চলছে এবং তাদেরকে বাংলাদেশে আনা হবে এবং অতি দ্রুত সময়ের মধ্যে আনা হবে। ইন্টারপোলের নাম দিলে কি উপকার? ইন্টারপোলের নাম দিলে সুবিধা হচ্ছে পৃথিবীর যে প্রান্তে থাকুক তাকে ওই দেশের পুলিশ খুঁজে তারপরে আমাদের কাছে আইন অনুযায়ী নিয়মতান্ত্রিকভাবে হস্তান্তর করতে বাধ্য হবে এবং আমরা তাদেরকে এই দেশের ডেভিলের যে আন্দোলন চলছে, ডেভিলের যে এখন নতুন করে অনুসন্ধান চলছে, এই হিসেবেই তাদেরকে শনাক্ত করে আমরা আইনের মাধ্যমে 24-এর যে গণহত্যা চালিয়েছে তার বিচার করা হবে। একজন পুলিশও এখান থেকে রেহাই পাবে না, একজন প্রশাসনিক কর্মকর্তাও রেহাই পাবে না। সরকার ইতিমধ্যে অনেকের পাসপোর্টও বাতিল করেছে, সরকার ইতিমধ্যে অনেকের যাতে করে নতুন করে সন্ত্রাসী কার্যক্রম করতে না পারে বাংলাদেশের বিভিন্ন জায়গায় তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। এই ডেভিলগুলোকে গ্রেপ্তার করতে পারলেই বাংলাদেশটা শান্তিময় একটি বাংলাদেশ অনুষ্ঠিত হবে। দীর্ঘ 6 মাস পর্যন্ত আমরা এই ডেভিলগুলোকে গ্রেপ্তার করার জন্য ওয়েট করেছি, কিন্তু আমরা সেই 6 মাস পর্যন্ত ওয়েট করার কারণে অনেক ডেভিল বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে, বিভিন্ন জায়গায় তারা আশ্রয় নিয়েছে। সে কারণে আজকের এই 84 জনের যে গ্রেপ্তার, এই 84 জনের জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ। কিন্তু এই 84 জনকে শুধুমাত্র গ্রেপ্তার এবং আপনার কি বলে তাদেরকে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে আনলেই হবে না, তাদের স্থাবর অস্থাবর সকল সম্পত্তি বাজেয়াপ্ত করে সেগুলো শহীদি পরিবারের মধ্যে বিতরণ করতে হবে। অসুস্থ পরিবারগুলোকে প্রতিষ্ঠিত করার জন্য তাদের সকল অনৈতিক অর্থগুলোকে ব্যয় করতে হবে, সেটা হচ্ছে আমার দাবি। এদের পরিবারের মধ্যে যাতে এই টাকা পয়সা, অন্যায়ভাবে ইনকাম করা টাকা পয়সা তারা যাতে কোনো জায়গায় ব্যয় করতে না পারে সে ব্যাপারে সরকারকে সতর্ক তা থাকতে হবে। আমি চাই বাংলাদেশ সুষ্ঠু সুন্দরভাবে চলবে, কিন্তু সেই সুষ্ঠু সুন্দর বাংলাদেশকে গঠন করতে দিতে চায় না এই ডেভিলরা। কত বড় দুঃসাহস, তারা নিজেরা তালিকা করে, নিজেরা জুম মিটিং করে, আওয়ামী লীগের সাথে জুম মিটিং করে, মনে হচ্ছে যেন আওয়ামী লীগের ক্যাডার। আর মনে হচ্ছে কি, এটাই বাস্তবতা, এরা সমস্ত জায়গায় তাদের আওয়ামী লীগের ক্যাডার।
এই আওয়ামী লীগের ক্যাডারগুলোই বাংলাদেশটাকে ধ্বংস করেছে। এ কারণেই আজকের বাংলাদেশের ধ্বংস হয়ে গিয়েছে। এই ডেভিলগুলোই বাংলাদেশটাকে শেষ করে গিয়েছে। তারা শুধু পুলিশি পোশাক পরে আপনার সামনে ভ্যাট ধরেছে, আদতে তারা বাংলাদেশের কোনো অবস্থায় কোনো জনগণের কাছে গ্রহণযোগ্য কোনো ব্যক্তি নয়, সরকারের কোনো কর্মকর্তা নয়, কিংবা পুলিশ নয়। এখন বেনজিররা টের পাবে, বেনজিরদেরকে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে আনা হবে। এখন 84 জন পুলিশ অফিসার টের পাবা, তোমার এখান থেকে ঢুকবে, সামনে থেকে বের হয়ে যাবে, পিছন থেকে ঢুকবে, মুখ থেকে বের হবে, নাক থেকে বের হবে, চোখ থেকে বের হবে। ইন্টারপোলের পুলিশ যখন তোদেরকে এমন ভাবে করবে, তখন তোরা আর পালিয়ে কোথাও থাকতে পারবি না। পৃথিবীর যেখানেই থাকস না কেন, বেনজিররা, বেনজিরের সাথে লুকান্ত সেই ধরনের 84 জন পুলিশ কর্মকর্তা প্রত্যেকে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে এনে বিচার করা হবে। আমি এই সরকারকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন। কত বড় দুঃসাহস যে বাংলাদেশে অশান্তি সৃষ্টির জন্য জুম মিটিং করে আমার দেশে আবার এই ইউনূস সরকারকে উৎখাত করতে চায়, এই দেশে অশান্তি সৃষ্টি করতে চায়, এই দেশের আগামীর সরকারকে অশান্তি সৃষ্টি করে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে চায়। এখন বেনজির টের পাবি, এখন পুলিশের অবৈধ এই সন্তানগুলো টের পাবি। 84 জন অফিসার কোথায় পালাবি? বনে, জঙ্গলে, নদীতে, নালায়, কিংবা কোন জায়গায়, কিংবা আওয়ামী লীগের গোত্রে, নাকি শেখ হাসিনার আঁচলের মধ্যে, নাকি অবৈধ সন্তানগুলোর কোলের ভিতরে লুকাবি? সেটা আজ থেকে প্রমাণ হবে, কারণ তোদের নাম এখন ইন্টারপোলে দিয়ে দিয়েছি। ইন্টারপোল তোদেরকে গ্রেপ্তার করে বাংলাদেশে ফেরত এনে বাংলার মানুষের কাছে ছেড়ে দিবি ইনশাআল্লাহ। তোরা পালাতে পারবি না, আমার দেশ তোরা কোনোদিন ধ্বংস করতে পারবি না। এদেশ ছিল, এদেশ আছে, এদেশ থাকবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আপনি যদি এইভাবে আমাকে প্রশ্ন করেন তাহলে আমি উত্তর দিতে পারবো না। আওয়ামী লীগকে আপনি হয়তো সবাইকে ডেভিল বলবেন না, এজ এ আপনি আওয়ামী লীগের সাপোর্টার হন অথবা না হন, কিন্তু শেখ হাসিনাকে যারা এখনো ফলো করে তারা তো ডেভিল, তারা তো বাংলাদেশকে ধ্বংস করছে। প্রথমে আমি বলবো যে সরকার যে ডেভিল হান্টিং যে কর্মসূচি বা ধরেন অ্যাকশন প্ল্যান নিয়েছে, তো সেই জায়গায় ডেভিল কারা এবং কি কি ক্রাইটেরিয়া থাকলে বা কি কি একজন মানুষ কি কি করে থাকলে বর্তমান সরকারের দৃষ্টিভঙ্গিতে ডেভিল বলে পরিগণিত হবে, এই বিষয়টা সরকারের কাছ থেকে আমি আশা করি সেটা স্পষ্ট হওয়া উচিত। কেন? কারণ এটা যদি স্পষ্ট না হয় তাহলে আমি আশঙ্কিত থাকবো বিষয়টা নিয়ে যে কোনো ডেভিল নয় এমন কোন লোক হান্টেড হয়ে গেছে। আমার কথাটা বুঝতে পেরেছেন? দেয়ার শুড বি a definition to define a devil before going to take a step against the particular person to be termed as devil. একজন লোককে ডেভিল, এখন আমি ফরাদ হোসেন ডেভিল বা জনাব সাইফুর সাগর ডেভিল, কি কি ক্রাইটেরিয়ার মাধ্যমে আমরা দুইজন ডেভিল হলাম, কেন ডেভিল হলাম, এটা স্পেসিফিক্যালি দেয়ার শুড হ্যাভ এ মেনশনিং ফ্রম দ্য গভর্নমেন্ট। এটা কিন্তু দরকার। তা না হলে কিন্তু আপনি সবসময় দেখবেন অনেক নিরপরাধ মানুষ যারা অপরাধ করেনি, সে যদি ওই ডেভিল হান্টিং এর আওতায় চলে আসে, তখন কিন্তু এটা খুব দুঃখজনক একটা কারণ হবে। একটা নির্দোষ লোক যদি এই ডেভিল হান্টিং এর আওতায় আসে, তার পরিবার বিপর্যস্ত হবে, অনেক কিছু সমস্যা। হ্যাঁ, তো সেই জন্য এই জায়গাটা পরিষ্কার আপনি যদি কাউকে কিন্তু মনে করেন না যে যারা এখন বর্তমানে আওয়ামী লীগের নাম নিয়ে বিভিন্ন ধরনের অরাজকতা করার চেষ্টা চালাচ্ছে তারা কি ডেভিল নয় কি, এবং এই জায়গায় অবতীর্ণ হওয়ার কারণে তো রিস্ক এবং আমি একটা কথা আপনি বললেন যেন নিরপরাধ কেউ যেন গ্রেপ্তার না হয়। এই নিরপরাধদেরকে তো অপরাধী হিসেবে তৈরি করার জন্য ডেভিলরা কাজ করে যাচ্ছে, এবং তাদের প্রতি আপনার কি? আমি কোন কথাটা বলছি জানেন? আওয়ামী লীগের নাম নিয়ে যদি ডেভিল হান্টিং শুরু হয়, আমার কথা হলো ওই লোকটা বর্তমান অবস্থায় দেশ ও জাতির জন্য ক্ষতিকারক কিনা এটাকে দেখতে হবে। যদি ক্ষতিকারক হয় তাহলে সে ডেভিল হান্টিং এর আওতায় পড়বে, অসুবিধা তো নাই। আর আমি যেটা বলছি যে অনেকেই তো চলে গেছেন, এটা লুকিয়ে লাভ কি? বর্ডার সীমান্ত অতিক্রম করে চলে গেছেন না? তো আমার প্রশ্ন, তারা তো চলে করেছেন, তাদেরকে তো যারা আওয়ামী লীগ করেছেন এনলিস্টেড, তাদেরকেই ডেভিল হিসেবে ডিটেক্ট করার চেষ্টা করা হচ্ছে। আপনি কি মনে হয় কিনা যে সেই এনলিস্টেড না, যারা আওয়ামী লীগ একটি দল করলে সে ডেভিল হয়ে যাবে, এটার সাথে আমি একমত কিভাবে হব? দেখতে হবে সে ডেভিলিশ কাজকর্ম করেছে কিনা।
হুম। আওয়ামী লীগ করেছে, আওয়ামী লীগ করার নামে তো ডেভিল হয় না। ডেভিল হবে এই পার্টিটাকে ব্যবহার করে, এই দলীয় পরিচয় বহন করে সে দেশ, রাষ্ট্র এবং জনগণের ক্ষতি করেছে কিনা, সে ক্ষমতার অপব্যবহার করেছে কিনা, সে হত্যা, গুম, খুন এগুলোর সঙ্গে তার তিনি বা সে জড়িত আছে বা আছেন কিনা। আরেকটা জিনিস হলো অর্থনৈতিক করাপশন বা দুর্নীতির সেখানে সঙ্গে শেখ হাসিনাকে আপনি বা সে কিভাবে জড়িত ডিফাইন কিনা। করেন? শেখ হাসিনাকে জি, সেখানে আপনি কিভাবে ডিফাইন করেন? এটা আমাকে সরাসরি প্রশ্ন করেন কেন? এই প্রশ্নটা আমি কি আওয়ামী লীগের এত বড় পদে ছিলাম, নাকি আমি দুর্নীতি করে আপনি একজন বেরিয়েছি? সাধারণ মানুষ হিসেবে প্রশ্ন আমাকে করি। ইউ আর নট, শুনেন প্লিজ, লেট মি হুম। টেল ইউ ওয়ান থিং। আমাকে আওয়ামী লীগ হিসাবে নিচ্ছেন তো, বা আপনাকে আওয়ামী আওয়ামী লীগের লীগ হিসেবে বলছি না, আমি শেষ করি, ফারুক ভাই, আমি আপনাকে আমাকে একজন বলতে সাধারণ দিবেন। মানুষের, জনগণ হিসেবে আমাকে বলতে চাই যে শেখ আমাকে হাসিনার কথাতে আপনি শেষ করেন, তাইলে আমি বলি। না, বললাম যে শেখ হাসিনাকে আপনি কিভাবে তাইলে ডিফাইন? যদি হয়, তাইলে একমাত্র তো আমার এই বিধ পাচ্ছেন নাকি না, আরো কোনো আওয়ামী লীগের কোনো আওয়ামী লীগ আপনাকে করার কিন্তু লোককে আওয়ামী আপনি লীগ হিসেবে পেয়েছেন? মোটেও আমি আওয়ামী লীগ হিসেবে আপনাকে মোটেও যদি আওয়ামী লীগের ওই হিসেবে তাইলে আমাকে আর এই এত প্রশ্নটা হিসেবে করেন কেন? দেখতাম, যে তাহলে আপনাকে যে আপনি কখনো এই ইনভাইট প্রশ্নটা করতাম না, করছেন, বিকজ শোনেন, হ্যাঁ। তাইলে না, আমাকে কথা বলতে দেন, আমার কথাগুলো স্পষ্টভাবে শুনতে হবে বলেন। শ্রোতাদের। আমি কেন বলছি, শ্রোতা দর্শকদের শোনা উচিত তো। আমাকে এই প্রশ্ন করছেন কেন তাহলে, তাই না? আমার কথা হলো যে আপনি যদি এইভাবে আমাকে প্রশ্ন করেন, তাহলে আমি উত্তর দিতে পারবো না। আমি হুম। একটি জায়গায় বলবো যে আপনি ব্যক্তি মানুষটিকে দেখেন, হুম। তার কি অবস্থান, তিনি কি করেছেন ক্ষমতায় থেকে, তিনি অর্থনৈতিক তছরুপ করেছেন কিনা, তিনি হত্যা, গুম এবং অন্যান্য যে রাষ্ট্র ক্ষমতার অপব্যবহার করেছেন কিনা, যা জনগণের বড় ধরনের ক্ষতির কারণ হয়েছে, তাইলে তার বিচার করবেন। কিন্তু একজন লোক আওয়ামী লীগ করে, আপনি কি জানেন যে এখন যারা আওয়ামী লীগ করা অনেকে এই দেশে পড়ে ফারাদ আছে, ভাই, ফারাদ ভাই, যাদের ডেভিল দোজ হু ফলোড শেখ হাসিনা, দিস ইজ ভেরি ক্লিয়ার। আপনি এটা বলে দিলেই হয়। ক্লিয়ার। আমার শেখ কথাটা হাসিনা, শুনেন। আপনি আওয়ামী লীগকে, ফয়জুল ভাই, ফারাদ আমি ভাই একটা একটু কথা বলি, বলি, আমার কথাটা শেষ হয় নাই। আওয়ামী লীগকে ফর এক্সাম্পল, ফারাদ ভাই একটু বলি, আওয়ামী লীগকে আপনি হয়তো সবাইকে ডেভিল বলবেন না, অ্যাজ এ আপনি আওয়ামী লীগের সাপোর্টার হন অথবা না হন, কিন্তু শেখ হাসিনাকে যারা এখনো ফলো করে তারা তো ডেভিল, তারা তো বাংলাদেশকে ধ্বংস করছে, তারা আমি তো একটা দেশটাকে কথা ধ্বংস বলি, করছে, এখনো বর্ডার থেকে আমাকে কথা, চট করে আসছে। এটা তো ফাইনালি বলা যায় যে হাসিনার কথা যারা চলবে তারাই ডেভিল। শোনেন, আমি কতগুলা গুরুত্বপূর্ণ কথা ফয়জুল হক সাহেব বলি, শোনেন। আমার কথা হলো, যারা সীমান্ত অতিক্রম করে চলে গেছে, ভাই আপনারা জানেন কারা চলে গেছে, তারা যদি আর জীবনেও এই দেশে ফিরে না আসে, তারা এমন অর্থবিত্তের মালিক, তারা যদি যেখানে চলে গেছে সেখানে বাড়িঘর নিজেরা তৈরি করেও থাকে, সারা জীবন কাটায়, পরিবারদেরকে নিয়েও থাকে, তাদের টাকা পয়সার কোনো অভাব নাই। কিন্তু যারা এই আওয়ামী লীগ করেছে কিন্তু এই দেশে পড়ে আছে, এমন অনেককে, যারা অর্থনৈতিক কেলেঙ্কারির সঙ্গে জড়িত না, যারা হত্যা, গুম, খুনের সঙ্গে জড়িত না, এবং তারা সীমান্ত অতিক্রম করে কোনো হোটেলে গিয়ে 7 দিন থাকারও ক্ষমতা নাই, তাকে আপনি কি বলবেন? তাকে যদি আপনি ডেভিল হান্টিং এর আওতায় আনেন, তো লাভ তো হচ্ছে না আপনাদের। ডেভিল হান্টিং করার তো একটা উদ্দেশ্য আছে, তো সেটা কি উদ্দেশ্য হয়েছে? উদ্দেশ্য হয় না। তা আমি যেটা বলবো, যে যেই অ্যাকশন প্ল্যানে যায় না কেন সরকারের কাছে আমার একটা অনুরোধ থাকবে, যেন কোনো নির্দোষ মানুষ যেন এই ডেভিল হান্টিং এর আওতায় না আসে, এইটাই আমার কথা, আর অন্য কোনো কিছু না। আর আরেকটি কথা, নির্বাচনের ব্যাপারে আমি কিছুদিন আগে বাড়ি গিয়েছিলাম, আমি তো গিয়ে দেখলাম যে এখনো যদি নির্বাচন হয়, বা 1 বছর পরেও যদি হয়, 1.5 বছর পরেও যদি, আপনারা অন্যভাবে নেবেন না, 2 বছর পরেও যদি হয়, আমি যেটা দেখে আসছি এলাকায়, বিএনপি বিপুল ভোটে নির্বাচিত হবে। এবং আরেকটা জিনিস বলে, আমার যে অনুমান, যে বিএনপি অন্য কোনো দলের সাথে কোনো কোয়ালিশন, বা ওই যে বলে না যে 14 দল, 20 দল, 22 দল, এগুলোরও দরকার হবে না। বিএনপি যদি চায় এককভাবে নির্বাচন করলেও বিএনপি বিপুল ভোটে নির্বাচিত হবে। এটা হলো আমার রিডিং, আমি যেহেতু বাড়ি গিয়েছি, ফিল্ড লেভেলে আমি দেখেছি লোকজন। সুতরাং এই কথাটা যে পলাশ ভাই যেটা বলে গেছেন, সেইটাই আমি বলি, যে এখানে আমার মনে হয় খুব তাড়াহুড়া করার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। বরং এখানে ফয়জুল হক সাহেব কিভাবে নেবেন আমি জানি না, বরং টেকসই হিসাবে, যদি আপনি টেকসই ডেমোক্রেসি চান, বা এখানে মানে পলাশ ভাই বলে গেছেন, একটা টেকসই অর্থনীতি যদি চান,
বা ব্যাংকিং ব্যবস্থা বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন গুলোকে একটা স্টেবল পর্যায়ে নিতে চান, তাহলে খানিকটা সময় আপনার লাগবে। আর বিএনপি ধরাই আছে যে বিএনপি যদি কালকেও নির্বাচন দেন, বিএনপি যাবে, 6 মাস পরে দিলেও যাবে, 1 বছর পরে দিলেও যাবে, 2 বছর পরে দিলেও যাবে। বিএনপি যে ক্ষমতা যাবে এবং সরকার গঠন করবে সামনের দিনগুলোতে, এতে কোনো রকম সন্দেহ নেই। আমার শুধু প্রশ্ন এটাই, হ্যাঁ, এতে কোনো সন্দেহ নেই। জি, আপনার কথাটা আমি তো বুঝে, আমি বাড়িতে গেছিলাম, তো আমি গ্রামগুলো ঘুরেছি, আমি তো জনাব তারেক রহমানের পোস্টার ছাড়া আমি কিন্তু তেমন কোনো পোস্টার আমার নজরে পড়ে নাই। আমি জামাত পোস্টার ছাড়াও না, সাধারণ মানুষ, সাধারণ মানুষের যে রিডিং আমি দেখেছি, তো আই ক্যান রিড দ্য সেন্টিমেন্ট এন্ড মাইন্ডস অফ দ্য পিপল, তাতে পরিষ্কার একদম। ভাই জাস্ট আপনার কথার সাথে একটা জিনিস আমি একটু যোগ করি, যে আপনার প্রতি সম্মান রেখে বলি যে আপনার একদমই রিডিংটা 100% ঠিক আছে, কিন্তু এখন যে আওয়ামী লীগের ভারত যে নির্বাচনের জন্য চাপাচাপি করছে, স্টেটমেন্ট দিচ্ছে, তাহলে বিএনপি যদি একথা বলে ভারতকে তো বাংলাদেশের মানুষ পছন্দ করে না, তখন ভারত মানে বাংলাদেশের সাধারণ জনগণ ভিন্নভাবে ইন্টারপ্রেট করবে। আমি আপনার এই প্রশ্নটার একটা জবাব দিই, একটু স্লো আগায় না, এই প্রশ্নটার একটা জবাব দিই। দেখুন, আমরা নিজেদেরকে আলাদা করে ভাবছি বলে 47-এ দেশ ভাগ হয়েছে। 47-এ যে ভাগ হয়েছে দেশ তো জিন্নাহ সাহেব পাকিস্তান কায়েম করেছেন, কিন্তু জিন্নাহ সাহেব মানে পাকিস্তান কায়েম করার পেছনে যে শক্তিশালী নেতা ছিলেন, তার নামটা উচ্চারণ করা হয়, তিনি হোসেন শহীদ সরওয়ার্দী, এটা সবাই জানে। তাইলে আমরা একটা আলাদা আইডেন্টিটি তো আগেই চিন্তা করেছি, আজ থেকে 74-75 বছর আগে, তাই না? এটা তো সত্যি। তো এখন প্রশ্নটা হলো যেটা, যে আপনি যে বলেন, ভাই আমি একটা সত্যি কথা বলি, যে ভারত বলেন, ভারতকে আওয়ামী লীগের রাখতে পারছে শেষ পর্যন্ত ক্ষমতায়? আমি মনে করি কি জনশক্তি হলো বড় শক্তি, জনগণের শক্তি। আমিও নিজেও আজকে থেকে 2 বছর আগেই বুঝতেছিলাম যে জনগণের শক্তিটা আমরা হারাচ্ছি, এটা অস্বীকার করতে উপায় কি? আমি আজকে একটি কথা বলি, আমি জনগণের শক্তি আমরা হারিয়ে ফেলছি। আওয়ামী লীগ জনগণের শক্তি ক্রমে ক্রমে জনগণ থেকে দূরে সরে যাচ্ছি। প্রকৃত আওয়ামী লীগের বলে কিছুই ছিল না। যারা ছিল বিগত বছরগুলোতে 10 থেকে 15 বছর যারা আওয়ামী লীগে ভিড়ে ছিল, তারা সিটি কর্পোরেশনের বড় বড় কন্ট্রাক্টর, তারা গার্মেন্টস এর বড় বড় ব্যবসায়ী, তারা আওয়ামী লীগ করে নাই। বোনাফাইড আওয়ামী লীগ আমি দেখিনি সত্যিকার অর্থে যেটা। আর আরেকটা জিনিস, হ্যাঁ, এটা একদম ফ্যাক্ট, আমি যেটা দেখেছি এটাই বলবো। তো আমরা যে আমাদের যে পায়ের নিচে থেকে মাটি সরে যাচ্ছে, এটা তো আওয়ামী লীগের নেতারা উপলব্ধি করে নাই। আপনি পার্টিতে যদি আওয়ামী লীগের যে আমলে বিভিন্ন কমিটি হয়েছে, কমিটিগুলোতে দেখবেন যে কারা গিয়েছিল সেখানে। আর কোনো, আমি ফরেন অ্যাফেয়ার্স কমিটি থেকে আমাকে বাদ দেওয়া হয়েছে, আমি 2 পিরিয়ড ছিলাম ফরেন অ্যাফেয়ার্স কমিটিতে, আমাকে কেন বাদ দেওয়া হলো? আমার এফিসিয়েন্সি তো কম ছিল না। তো এখন প্রশ্ন হলো, এইগুলো আর বলে লাভ নাই। আমি যেটা এখন বলতে চাচ্ছি সেটা হলো এই, যে আমরা একটু রয়ে শুয়েই আগাই না কেন? এতে অসুবিধা কোথায়? এতে ভালো হবে, দেশের ভালো হবে। এবং শিক্ষা ব্যবস্থার কথা বলি, আমি একজন শিক্ষক, শিক্ষা ব্যবস্থা খুব নাজুক পর্যায়ে আছে, এই শিক্ষা ব্যবস্থাটাকেও একটু হাত দিতে হবে। আরেকটা জিনিস বলি, আপনার টকশো থেকে আমি বলেছিলাম যে আওয়ামী লীগের কি অবস্থা গিয়েছিল, যে জনাব উবায়দুল কাদের একজন রানিং এমপি কে থাপ্পড় মেরেছিলেন 2 গালে 2টা, আপনি শোনেননি? হ্যাঁ, আমার কথা না তো, রাশিক রহমানও বলেছেন এটা, এবং এটা চর দেওয়ার সাথে সাথে তো খবর হয়েছিল, তখন আমরা কিছু বলতে পারিনি। টাঙ্গাইলের এক নির্বাচনী এলাকায় একজন ওই এলাকার এমপি কে কি যেন বলেছিলেন তৎকালীন, মানে আপনার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব উবায়দুল কাদেরকে যেন কি বলেছিলেন, হয়তো কে আপত্তিকর কথা বলতে পারে, তো বললে তো এটা প্রাইভেটলি সলিউশন করা যেত। জনসমক্ষে 2 গালে ঠাটিয়ে চর দিয়ে দেওয়া একজন রানিং এমপি কে, উবায়দুল কাদেরও তো এমপি ছিলেন, এই ভদ্রলোক এমপি ছিলেন, কলিগকে কিভাবে দেয়? পার্লামেন্টের কলিগকে জনসমক্ষে একজন এমপি, এবং ওই ভদ্রলোকও, তিনিও তো একজন জনপ্রতিনিধি ছিলেন যাকে চর দিয়েছিলেন। তো এটার মেসেজটা কি? মেসেজটা হলো এই, অটোক্রেসি, আমার সামনে কথা বলতে পারবা না তোমরা, যদি কথা বলো তো পরিণতি হবে এই। তাইলে এই তো ছিল এই চেহারা। আমাদের মতো লোকদের আমরা কোন অবস্থায় ছিলাম? আমরা না পারতাম কইতে, না পারতাম সইতে। ধন্যবাদ। অ্যাজ এ রেজাল্ট অটোক্রেসি কারণে ফল ডাউন হয়েছে। জি, জনাব ফজল হক। সাগর ভাই আপনাকে ধন্যবাদ। তবে দর্শক, এদেরকে ইন্টারফুলের মাধ্যমে আরো আগেই
রেড এরা জারি করা দরকার ছিল এবং তাদেরকে দেশে আনা দরকার ছিল। কারণ এদেরকে শাস্তি নিশ্চিত করা গেলে হয়তোবা আওয়ামী লীগের যারা ষড়যন্ত্রকারী তারা কিছুটা হলেও ভয় পেত এবং কিছুটা হলেও তারা ভিতরে থাকতো এবং ষড়যন্ত্র করতে থেকে বিরত থাকতো। যখন তারা দেখতেছে সরকার নমনীয়, সরকার খুব দয়ালু, সরকার সব কিছু হ্যান্ডেল করতে পারতেছে না, তখন কিন্তু তারা তাদের সব কিছু চক্রান্ত একসাথে তারা শুরু করেছে, যার ফলাফল আমরা দেখেছি ডেভিড হান্ট শুরু করতে হয়েছে।